শুরু করতে পারো। অনেকটা পথ আমরা একসাথে হেঁটেছি। অবশ্যই অনেকগুলো ভোর আমরা পাশাপাশি বসে দেখেছি। কখনো একই বাসে, কখনো একই ক্লাসে, অনেক সময় একই স্বপ্নের ভিতর। আবার কখনো আলাদা হল, আলাদা পথ, মতের ভিতরেও ছিল। গণরুম, র্যাগ, রাজনীতি, অভিমান সবই ছিল। একসময় একটু দূরত্ব এসেছে, কিন্তু কিছু সম্পর্কের কখনো দূরত্ব কমে না। আজ ক্লাস শেষ। ক্লাস শেষে আমরা শুধু একজন সিয়ারের সাথে কথা বলবো না, এমন একজনের সাথে কথা বলবো যে আমার একজন সহযাত্রী, আমার 4 বছরের ইঞ্জিনিয়ারিং জীবনের একটা বড় স্মৃতি। বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে শুরু করি আমরা। তোমার সাথে আমার সম্পর্ক বা আমাদের সম্পর্কটা শুধু তো ক্লাসমেটের জায়গা থেকে নয়। এই যে 4 বছর হিসেবে তুমি পুরো ডিপার্টমেন্টের সিআর হিসেবে দায়িত্ব পালন করলে, এটা তো আমাদের ডিপার্টমেন্টের ইতিহাসে বেশ বিরল, বিশেষ করে উপরের 4 ব্যাচ, নিচের 2 ব্যাচও কম বেশি। তো প্রথমে ডিপার্টমেন্ট লাইফ নিয়ে শুরু করব। তো এই যে তুমি দায়িত্বে ছিলে, সিআরের দায়িত্বে, তোমার কি কখনো মনে হয়েছে যে কেন আমি এই ঝামেলায় আছি? আসলে মানে একটা সময় মনে হইতো কখনো কখনো যে আসলে এত প্যারা নেওয়ার আসলে কোনো দরকার আছে কিনা। কিন্তু মাঝখানে এরকম আমি দেখছি যে ধরো আমি একদিন ক্লাসে আসি নাই, হ্যাঁ, তো একটা জিনিস তো একটা ফ্লোতে চলে, মানে আমি একদিন আসি নাই, ওই জিনিসটা আর চলতেছে না যে ওই স্যারের ক্লাসটা কবে দিবে, ওই স্যারের পরীক্ষাটা কবে দিবে, এই জিনিসটা কিন্তু আর কেউ ওই জিনিসটা যে নিজে ইনিশিয়েটিভ নিয়ে করবে এরকম কিন্তু ছিল না। তো অ্যারাউন্ড থার্ড ইয়ারের দিকে মনে হয় বা সেকেন্ড ইয়ারের দিকে কোনো একদিন আমি মনে হয় শহরে গেছিলাম ওই লাইসেন্সের জন্য। তো ওই দিনকে বুঝছি যে যদি আমি একদিন না থাকি তাহলে মানে আমার যে একটা রোল আছে, আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের একটা রোল আছে লাইফে। তো আমার রোলটা যদি ওই দিন অপূর্ণ থেকে যায় তাহলে কিন্তু ওই জিনিসটা লিনিয়ারভাবে চলতে দিন, তাহলে এই লিনিয়ারভাবে চলার জন্য হলেও আমার যেই পার্টটুকু করা লাগে সেটুকু আমার করতে হয়। তো এটা আমি অ্যালং দ্য জার্নি বুঝতে পারছি যে না, আমার একটা রোল আছে, সেটা আমাকে পারফর্ম করতে হবে, দ্যাটস ইট। বাহ! এখন তাহলে একটা ফলো আপ কোয়েশ্চেন এটার সাথে, যে সিআর হওয়ার পরে মানুষ হিসাবে কি তুমি বদলাইছো, নাকি মানুষ চিনতে শিখছো? কোনটা হইতে পারে? আমার মনে হয় দুইটা জিনিস একই সাথে বা এটাকে কি বলা যায় সাইমালটেনিয়াসলি করছে। যখন একজন প্রতিনিধি হিসাবে সবার সাথে ডিল করা একরকম, আর রুমমেটের সাথে ডিল করা একরকম, পাশের রুমের সাথে ডিল করা একরকম, বা দূরে যে থাকে তার সাথে কথা বলার সিস্টেম একরকম। তো প্রতিনিধি হিসাবে একটা জিনিস কনভে করা বা কারো ইনফরমেশন সাধ্যের কাছে দেওয়া, এটাই তো আমার মূলত কাজ। তো এখানে অনেক কিছু ফেস করা লাগছে, মানুষের অনেক কিছু বুঝতেছি। আসলে কি মানুষ সবাই তো আমরা ভিন্ন ভিন্ন, মানে আমাদের সবার তো পার্সপেক্টিভ ডিফারেন্ট, আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নও ডিফারেন্ট। তো আসলে কে কীভাবে তোমার কাছে কি চাই এটা ফ্যাক্ট, স্যাররা কখন কোন কোন স্যার কীভাবে কী চাই এগুলোও তো সব বোঝা লাগে। হ্যাঁ, স্যারদের ব্যাপার থেকে পরের কোয়েশ্চেনটায় আসি। তো আমাদের অনেক স্যার তো ছিলেন, আমরা যখন ছিলাম তার উচ্চশিক্ষায় চলে গেলেন। আবার অনেক স্যার নতুন আসলেন। তো সেক্ষেত্রে এই যে স্যারদের সাথে তুমি কমিউনিকেট করলা, কমিউনিকেট করতে গিয়ে একটা ডিলিংসের ব্যাপার থাকে। তো এখান থেকে আসলে সিআররা কি শিখে? আমার মনে হয় যে কি মানে টিচারদের সাথে ডিলিং করাটা খুবই সেনসিটিভ এবং খুবই কেয়ারফুলি করা উচিত। কারণ বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে কখনোই মানে আমার ছোট্ট একটা কথা, ছোট্ট একটা শব্দ চয়নে যদি ভুল হয় স্যাররা কিন্তু মাইন্ড করবে। তো এটা আসলে খুবই কেয়ারফুল থাকা উচিত যে স্যারদেরকে আমি যেটা বলতেছি আমি যেন কথাগুলো খুব সুন্দরভাবে বিনয়ের সাথে বলি, দ্যাটস ইট। মানে আমার একেবারে খুব আহামরি শুদ্ধ ভাষা ইয়া ভাষা এমন কিছু লাগবে না, কিন্তু আমার কথার মধ্যে যেন একটা বিনয়ী ভাবটা থাকে, এটাও গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখছি, বা তোমার সাথে আমার যেমন পার্সোনাল কথোপকথন হইতো, যে তুমি বলতা স্বাভাবিকভাবে যে কিছুটা ফ্রাস্ট্রেশন, কিছুটা ক্ষোভের জায়গা থাকে, কিন্তু পাশাপাশি স্যারদের সাথে ডিলিংসের একটা জায়গা থাকে। তো এই যে নিজের অভ্যন্তরের ফ্রাস্ট্রেশনকে চাপা দিয়েও ম্যানেজ করে চলতে হয়, তো এটাকে কিভাবে পজিটিভলি দেখতে পারো, বা কিভাবে পজিটিভলি দেখায় এটা? আমার মনে হয় এখানে একটা হচ্ছে লং টার্ম লাইফের লং টার্ম গোলের সাথে এখান থেকে শেখার কিছু একটা ব্যাপার আছে। যেরকম যে ভার্সিটিতে এখানে তো অত প্রেশার না, হয়তো আমাদের 5টা ক্লাস হয়, এই 5টা ক্লাসগুলো মেনটেন করা, ঠিক আছে, একটা সমস্যা হয়েছে স্যার আজকে ক্লাসটা নিয়েন না, এটা পরে। তো এখানে যেই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আনপ্রেডিক্টেবল হয়, কিন্তু মানে কালকে কি হবে এটা আমি জানি না। যেমন সেদিনকে একটা সিটি ক্যান্সেল হয়েছিল, একজনের রিলেটিভ মারা গেছে। তো এই যে একটা অন স্পট ডিসিশন নিয়ে বা আমি কিন্তু কয়েকজনের সাথে কথা বলে আগে যে এরকম হলেও মামা কী করা যায়, তো তারা একটা পরামর্শ দেয়। তো এইভাবে মানুষের সাথে যে কমিউনিকেট করে একটা ডিসিশন কনভে করা বা একটা ডিসিশন দেওয়া, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, এটা সবাই মনে হয় না পারে। তো আমার মনে হয় এই জিনিসটা আমি পরবর্তীতে লাইফে কাজে লাগাতে পারবো।
এখানে যেহেতু একটা কনফ্লিক্টের ব্যাপার তোমার কথার মধ্যে থেকে আসতো, যে স্টুডেন্টদের মানে ব্যাচমেটদেরকে ম্যানেজ করার একটা ব্যাপার থাকে ডিসিশন নিতে। আমরা যখন প্রথম বর্ষে আসলাম আমরা দেখলাম যে আমাদের, যেহেতু আমরা সিকিউরিটি পরীক্ষা কম্বাইন পরীক্ষা দিয়ে এসেছি, আমাদের একটা ব্যাচমেটদের কিছু পোর্শন শহরে ছিল, কিছু পোর্শন লোকাল ছিল, এবং এই সংখ্যাটা বেশ মানে একটা ইনভিজিবল গ্যাপ ছিল আমাদের মধ্যে। এছাড়াও বিভিন্ন সময় রাজনৈতিক বা প্যানেলগত মতপার্থক্য আছে স্বাভাবিক। তো সিআর হিসেবে এটা তোমার উপর কেমন চাপ আসলে তৈরি করতো সেই সময়? আমার মনে হয় লুকিং ব্যাক এখন আমার কাছে এগুলো মজা মনে হয়, ঠিক আছে, যে বাইরা বলতো যে আসে নাই কেন, ঠিক আছে, এই কারণে আমি একা রুমের ভিতরে বকাঝকা করছি বা হোয়াট এভার। কিন্তু লুকিং ব্যাক পরে যখন ওরা আসছে, আমি রুমে বসেছিলাম, ওরা তখন দাঁড়ায় ছিল। তো আমার কাছে জিনিসটা এখন মজাই লাগে। এটা নিয়ে আমার কোনো আক্ষেপও নাই, এটা নিয়ে কারোর প্রতি আমার ক্ষোভও নাই। আমি জিনিসটা খুবই পজিটিভলি নিচ্ছি। তোমার ওই একই কথা, পরের কোশ্চেনটা আসলে এখান থেকে আসতো যে সিআর হিসেবে তো সব কিছুই ম্যানেজ করতে হইতো, যেমন ক্লাস, জুনিয়র, সিনিয়র সবই। এখন তো এই কালচারটা অনেকটাই কমে গেছে। এতে তো প্রেশার তো কমছে সিআরদের উপরে, ঠিকই সিআর এখন বেশ ফ্রি বা সব কিছুতে লিডে থাকে, কিন্তু ছেলেদের মধ্যে বা ব্যাচমেটদের মধ্যে যে সম্পর্কের জায়গাটা সেটা তো মোটামুটি কমই দেখা যায় এখন। তো এটাকে আসলে কিভাবে দেখা যায় বা কিভাবে দেখছে? আমার মনে হয় কি, মানে আমাদের পরবর্তী ব্যাচগুলোতে, আমাদের পরের 1 থেকে 2 ব্যাচ পরের থেকে, মানে ওদের ভিতরে হচ্ছে আমাদের ব্যাচ পর্যন্ত বা আমাদের জুনিয়র ব্যাচ পর্যন্ত যে একটা কানেকশন আছে, একে অপরের প্রতি যে কানেকশন আছে, বা হচ্ছে একটা ইউনিটিভাবে তারা একটা কথা বলবে, এই জিনিসটা আস্তে ধীরে একটু কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটার পিছনে একটা কারণ হইতে পারে কি, যে আগের মতো সিনিয়র জুনিয়রের যে কানেকশন জিনিসটা, এই কানেকশন জিনিসটা নাই। তো এই জিনিসটার একটা গ্যাপ অথরিটি সিস্টেমেটিক্যালি বানাইছে, এটা আমরা বুঝি। বা আমাদের ভিতরেও কিছু কালচারাল ডিফারেন্স অবশ্যই আছে, নতুন জেনারেশনের সাথে আমাদের জেনারেশনের অনেক কিছু ভুল এই ডিফারেন্স আছে। তো এগুলোর কারণে এটা ভবিষ্যৎ চুয়েট অবশ্যই ফেস করবে, যে আমাদের ব্যাচগুলো যেরকম ডিল করে গেছে বা আগের ব্যাচগুলো যেরকম ডিল করে গেছে, পরবর্তী ব্যাচগুলো অনেক বিশৃঙ্খলভাবে থাকবে। এটা নিয়ে আমি শঙ্কিত। এটা তোমার প্রেডিকশন যে চুয়েট এটা ফেস করবে? এটা আমার প্রেডিকশন। প্রায় ডিপার্টমেন্টের পোর্শনটা শেষের দিকে, ডিপার্টমেন্টকে নিয়ে অনেস্ট কিন্তু একটা রেসপেক্টফুল মেসেজ দিবা একটাই। ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টের অনেক বড় স্কোপ আছে, কিন্তু ডিপার্টমেন্ট এখনও নিজে বুঝতে পারতেছে না যে সে তার স্কোপটা কোথায় গিয়ে সে লাগাবে। আমার মনে হয় ডিপার্টমেন্ট এখনও তার মানে যুবক বয়সটা পার করতে পারে নাই, সে এখনও মানে তার বাচ্চা বয়সে আছে। ডিপার্টমেন্টের আরেকটা সময় লাগবে, তাকে আরেকটু গুছাইতে হবে। কিন্তু ডিপার্টমেন্টের বাংলাদেশের এনার্জি সেক্টরে কন্ট্রিবিউশন করার অনেক বড় একটা জায়গা আছে, যেটা ডিপার্টমেন্টের বোঝা উচিত, তবে হয়তো একটু সময় লাগবে। বেশ, আমরা অনেক জটিল আলাপ আলোচনা করলাম। এগুলো আসলে এই জন্যই, যারা পরবর্তী সিআর আসবে বা যারা আসলে আমাদের ব্যাচকে চিন্তা করবে যে আমরা আসলে কী ছিলাম, হয়তো সম্পূর্ণ কথা আমি বলতে পারি নাই কারণ এখানে অনেক ব্যাপার আছে, তবুও প্রত্যেকটা শব্দেরই একটা ব্যাখ্যার দাবি রাখে। তো সেক্ষেত্রে আর বেশি সিরিয়াস কথাবার্তা বলবো না। এখানে শিক্ষক, ছাত্র, ব্যাচমেট, পরবর্তী যারা আসবে, পূর্ববর্তী যারা ছিল, সবার উদ্দেশ্যেই আসলে আমাদের কিছু বার্তা দেওয়ার চেষ্টা ছিল। এর বাইরে আমাদের তো সিনিয়র আছেন, জুনিয়র আছেন। তো সিনিয়রদের সাথে একটা মজার স্মৃতি শেয়ার করবো, আর জুনিয়রদের সাথে একটা হোলসাম স্মৃতি, যাতে মোটামুটি সবাই কভার করে ছোট্ট পরিসরে। সিনিয়রদের সাথে মজার স্মৃতি, স্মৃতি তো অনেকগুলোই আছে। এখন কোনটা বলা যায়? আচ্ছা, একটা মজার স্মৃতি বলা যায় এরকম, যে গণরুমে থাকতে আমাদের ফার্স্ট ইয়ারের দিকে, তো হচ্ছে যে রাত 11টা বাজে ভাইয়ের রুমে। তো আমি বলতেছি ভাই আমার ঘুম আসছে। তো এই ঘুম আসছে বলার কারণে রাত 2টা পর্যন্ত আমরা আটকে রাখছি। পরে যদিও ইয়া জুস খাওয়াইছিল, চানাচুর খাওয়াইছিল, পরে জিনিসটা নর্মাল হয়ে গেছে। জুনিয়রদের সাথে জুনিয়রদের সাথে মজার স্মৃতি আসলে কোনটা বলা যায়? মোটামুটি সবার সাথেই আমরা অ্যাক্টিভ ছিলাম। এটা মনে হয় হলের দিকে, যেমন আমরা হচ্ছে রিসেন্টলি কারেন্ট চলে গেছে, ঝড় বৃষ্টি হচ্ছিল, আমরা পুরো হলে মিলে পানি মারামারি করছি। এটা অনেক একটা মজার স্মৃতি। ঠিক আছে, সর্বশেষ সেই একটা কথা, ফার্স্ট পোর্শনের শেষ কোশ্চেন এটা। তোমার যে ওই প্রথম বিখ্যাত উক্তিটা গতদিন ক্লাসে মনে করাই দিয়েছিলাম, সেটা আজকে তোমাকে অন এয়ার বলতে হবে। তুমি আর আমি একসাথে ব্লগ করতে করতে আসছিলাম, তোমার ব্লগে আমি ছিলাম, যদিও পোর্শনটা কাট হয়ে গেছে। যে আমাদের তো এখন ব্যাচমেট আছে, আমরা তখন ফার্স্ট ইয়ারে ছিলাম, ফার্স্ট ইয়ারের সেকেন্ডে 1-2-তে। তো নাইম বলছে যে প্যারা নেই, লাইফ আসলে সমস্যা নেই, আমাদের ব্যাচমেটরা আমাদেরকে এখন পাত্তা দিচ্ছে না, তো কি হয়েছে, জুনিয়র যখন আসবে জুনিয়র আমাদের সাথে, জুনিয়রদের সাথে মিশবো, ব্যাচমেটদেরকে আর পাত্তা দিব না। তো প্রায় অনেক 4 থেকে 5টা ব্যাচ অলরেডি রানিং। কথা হইলো বহুত তো জুনিয়র আসলো, জুনিয়র কি এখন ভালো লাগে নাকি ব্যাচমেটরাই তোমার কাছে প্রিয়, আমার মনে হয় নাকি কোনো ব্যাচমেট স্পেসিফিক্যালি? এই কোশ্চেনের অ্যান্সার আমার কাছে এই মুহূর্তে নাই। না না, ধরো তুমি যদি এই কোশ্চেনের অ্যান্সার ফার্স্ট ইয়ারে এবার জিজ্ঞেস করতে, তাহলে হয়তো দিতে পারতাম। তবে
মানে ব্যক্তিগতভাবে এটার কোনো অ্যান্সার নাই। ঠিক আছে, অনেক সিরিয়াস আমাদের কথাবার্তা হইলো। তো আমি আসলে দুই ক্যাটাগরিতে ভাগ করার চেষ্টা করছি, একটা ডিপার্টমেন্ট আর একটা হল লাইফ। তো ডিপার্টমেন্টে যেহেতু ইলাবোরেশন প্রয়োজন, সেহেতু কনটেক্সটগুলো বা কোয়েশ্চেনগুলো অনেক লং ছিল। পরবর্তীতে আমরা র্যাপিড ফায়ারে যাব। র্যাপিড ফায়ারটা খুব শর্ট হবে। তো এখানে জাস্ট যেটা চিন্তা করার ওটাই শুধুমাত্র মাথায় আসবে, অন্য কিছু না। ওকে। তো খুব বেশি প্রশ্ন নেই, খুবই অল্প। তোমাকে তো আমরা হলের জন্য আসলে অনেক অ্যাক্টিভ দেখছি। এবার মনে করো ব্যাপারটা এরকম হয় যে অনেকগুলো পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা দিচ্ছি। একটা প্রশ্ন, এটা বাইরে থেকে নেওয়া প্রশ্ন, হলের জন্য রাজনীতি নাকি রাজনীতির জন্য হল? হলের জন্য রাজনীতি। তো আমরা একটা সময় দেখলাম যে বিশ্বত গণ অভ্যুত্থানের পরে মোটামুটি সবাই যারা আগে অ্যাক্টিভ ছিল তারা বেশ দূরে সরে দাঁড়ায়। কিন্তু তুমি দেখা গেল যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে সামনে কিছুটা চলে এসছো। এক্ষেত্রে কি, বা অনেক সময় দেখা যায় অনেক সিচুয়েশনে যেগুলোতে গণ অভ্যুত্থানের আগে পরে বা সব সময় যদি ওভারঅল চিন্তা করি যে তুমি সামনে হলের জায়গা থেকে আসো, সেই জায়গাতে কি রেসপন্সিবিলিটি কাজ করে নাকি ইমোশন কাজ করে নাকি যা হওয়ার তা হবে এরকম একটা মুড? না, আমার মনে হয় রেসপন্সিবিলিটি ইমোশন দুটো একসাথে আসে। হলের দুইজন বড় ভাইকে এক শব্দে ডিসক্রাইব করতে হবে, দুজনকে একটা শব্দে। একটা হলো ইফতি ভাই, একটা হলো তৌফিক ভাই। এক শব্দে? এক শব্দে। চালাক। আচ্ছা, তোমার মতে কি হল লাইফ মানুষকে ব্রেভ বানায় নাকি বিহিসিবি বানায়? অবশ্যই সাহসী বানায়। ঠিক আছে, খুবই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ফার্স্ট ইয়ারে তো আমরা বেশ মারামারি করেছিলাম আমাদের দুই হল, তুমি আর আমি তো অপোজিট হলেই থাকি। তো এই যে যেমন রিসেন্ট একটা কারেন্ট চলে গেল, তো আমি আসলে কাজ করছিলাম, আমার আমার খুবই হতাশ লাগছিল যে কারেন্টটা এখন কেন গেল। তো আমি আমার এক জুনিয়রের কোয়েশ্চেন করলাম যে ভাই এখন কি করার বল, আমি গালাগালিটা কারে দিব? ওই বললো ভাই সব দোষ নর্থের। তো এই যে কোনো ঝামেলা মানে হইলেই যে শেষ পর্যন্ত আমাদের দুই হলের মধ্যে আসে, এই ডাটা কার? আমার মনে হয় এটা অনেক পুরনো হিসাব, মানে আমার মনে হয় এটা অ্যারাউন্ড 9 ব্যাচ 10 ব্যাচ এরকম অনেক আগের থেকে এই এটা জিনিসটা। পরবর্তী 25 পর্যন্ত কোন হয়ে যাচ্ছে, 25 হ্যাঁ। পর্যন্ত এটা চিনে। নতুন যে চুয়েটে আসে স্বপ্ন দেখে তারাও পর্যন্ত এটা বলে যে ভাই নর্থ আর কি উঠে। আসলে কি মানে চুয়েট থেকে বের হওয়ার পরে এগুলো কিন্তু ম্যাটার করে না, কিন্তু চুয়েটের ভিতরে আমার মনে হয় এই জিনিসগুলো একটা মজা আর কি। বাট এটা নিয়ে সিরিয়াসলি মারামারি করার কিছুই নেই, যেটা আমরা এখন বুঝতেছি হয়তো তখন বুঝতাম না, এটাই হচ্ছে পার্থক্য। এখন সর্বশেষ যেটা মানে বেসিক কোয়েশ্চেনগুলোর মধ্যে পড়বে র্যাপিড ফায়ারে, তারপর আমরা মোটামুটি খুব সংক্ষেপে কিছু যাব। ডিপার্টমেন্ট আর হল, যদি কোনো কারণে ডিপার্টমেন্ট আর হল একই সাথে ডাকে, কোনটা আগে? যেহেতু একাডেমিক লাইফ শেষ, তো হল লাগে। 4 বছরের হল লাইফ হইলো অনেক বেশি সক্ষতা, অনেক বেশি মানুষের সাথে ওঠা বসা, সিয়ারশিপ, রিলেশন, রিলেশন নাই ভাই। সব কিছু মিলাই এই যে অনেকগুলো অভিজ্ঞতা তোমার ঝুলিতে জমা হয়েছে, কোনটা ক্যারি করতে চাও আর কোনটা আসলে এখানে রেখে যেতে চাও? আসলে সবই নিয়ে যাওয়ার ইচ্ছা, তবে আসলে এখানে মেমোরি যদি নিয়ে যেতে চাই তাহলে হল লাইফের মেমোরিটা খুবই ভালো। কারণ ডিপার্টমেন্টে আসলে বিভিন্ন থাকে, তো একাডেমিক লাইফটা তো মানুষের ওরকম ভালো লাগে না। ডিপার্টমেন্টে অবশ্যই অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আছে, একই সাথে তিক্ত অভিজ্ঞতাও আছে, তবে হল লাইফের একটা মজা আছে যেটা আসলে সবাইকে স্বীকার করতেই হবে। তো হল লাইফের মেমোরিটা আমি নিয়ে যেতে চাই। আমাদের ব্যাচকে এক লাইনে ডিসক্রাইব করো। 20 ব্যাচ এক লাইনে যদি ডিসক্রাইব করতে হয়, আমার মনে হয় 20 ব্যাচ অনেক কারেজিয়াস, হ্যাঁ, এবং অনেক এটাকে কি বলে মানে অনেক ধৈর্যশীল, ঠিক আছে। আরেকটা শর্ট আমি যেটা দিব সেটা হচ্ছে যে অনেকটা বিপ্লবী আর কি, এটার শব্দটা কি হবে, রিভলিউশনারি। বিপ্লব হাসান তন্ময় আমাদের পাশে বসে আছে। অনেকটা রেভলিউশনারি আর কি, অনেক কিছুই করছি আমরা, এটা স্বীকার করতে হবে। বন্ধু হিসেবে আমাকে এক শব্দে ডিসক্রাইব করো। ভালো মানুষ। সর্বশেষ কোশ্চেন, এই কোশ্চেনের আনসারটা খুব ভেবে চিন্তে দিও। গতকালকে তোমাকে আমি একটা মেসেজ পাঠাইছিলাম, নিষ্ঠা, নেতৃত্ব, পাবলিক কমিউনিকেশন। আবার বলি, নিষ্ঠা, নেতৃত্ব, পাবলিক কমিউনিকেশন, মানুষের সাথে কানেক্ট করার অ্যাবিলিটি, এই 4টা দিক মিলায় বর্তমান সময়ে তোমার সবচেয়ে পছন্দের নেত্রী হইল সামান্তা শারমিন আপু। আমার প্রশ্নটা হইল, আমাদের আরেকজনও নেত্রী আছে, তো কে বেশি তোমার কাছে নিষ্ঠা, নেতৃত্ব, পাবলিক কমিউনিকেশন এবং কানেক্ট করার অ্যাবিলিটির জায়গা থেকে সৃষ্টি? সামান্তা শারমিন নাকি খাদিজা ইসলাম তামান্না? দুইটা তো দুই সেক্টরে, তামান্না তো এখন তোমাকে একটা র্যাপিড ফায়ারে না, তবে তামান্না নেতৃত্ব নেত্রী, সে অবশ্যই উপরেই থাকে। ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত। ধন্যবাদ রাকিব এবং যারা সাথে ছিল, অসংখ্য ধন্যবাদ শোনার জন্য। আসসালামু আলাইকুম।